ほら SNS でカードゲームをする人を集めてるだろ、それで勝ったんだ。ほぼ同じよ。そんなのあるんだね。ভিডিওটা কেউ কিছু বুঝতে পারছেন? বলেন। প্রথমে তো সে যে তার পার্টনার ছিল, যার পাসপোর্ট ছিল যিনি, সে তার পাসপোর্ট একজনের কাছে, একজন গ্যাংস্টারের কাছে, এটা আমার মানে বন্ধ করে মর্টগেজ, তারপরে টাকা দাবি করে সেই টাকা সে নিয়ে আসে। সে যখন কাজ করে, পার্ট টাইম কাজ করে বাড়ি ফেরার পথে সে তাকে নিয়ে বাড়ি যায়, ওই টাকা দিয়ে সে বাড়ি এনজয় করে। দেন যখন ডেট আসলো যে টাকা ফেরত দেওয়া, তখন সে টাকা দিতে পারতেছে না, অবগতি জানে। ওই জন্য গ্যাংস্টারের যে লিডার ছিল সে নিজে এসে তার পাসপোর্ট সব ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধর করে। তো এরপরে টাকা করতে গেলে কিন্তু তারও পাসপোর্ট তার কাছে জিম্মি মর্টগেজ। দ্যাটস ওয়াই সে তারা দুজন চিন্তা ভাবনা করলো যে একজনের ব্যাংক ওখানে সিজ করবে, ব্যাংক ওখানে দিয়ে তারা এটা তারা জানতে পারেনি, বাট পুলিশ ওখানে আগে উপস্থিত ছিল, সত্যি জেনে তারা ওইখানে ঘটনাস্থলে পৌঁছে দেয়। দেন তারা এটা করতে গিয়ে তাদের হাত পা কাটা শুরু করে। তারা ওই কয়েন এবং পিন নাম্বার পেয়ে যায়, তখনই পুলিশ তাদেরকে ট্র্যাক করে দেয়। দেন পুলিশ ওখান থেকে তাদেরকে নেক্সট আর কেউ আপনাদের এক্সপ্লেইন করি। প্রথমত আমরা যখন স্টুডেন্ট ভিসায় যাব জাপানে, আমাদেরকে এয়ারপোর্ট থেকে জাপান এয়ারপোর্ট থেকে এই রেসিডেন্ট কার্ডটা দিবে। এরকম একটা রেসিডেন্ট কার্ড দিবে যেখানে আপনার ছবি সংবলিত থাকবে, একটা রেসিডেন্ট কার্ড দিবে। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি কোনো ক্রাইম নাও করে থাকেন, আপনি এটা দিয়ে যদি কেউ ক্রাইম করে, সেটার জন্য আপনিই দায়ী, মাইন্ড ইট, আপনিই দায়ী। এখন যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইছি, এটা জাপান ইমিগ্রেশন থেকে প্রকাশিত একটা ভিডিও, কিভাবে ক্রাইম তৈরি হয় এবং কি কি ক্রাইমের সাথে স্টুডেন্টরা না জেনে জড়িত হয়ে যায়। এখানে প্রথমত একটা স্টুডেন্ট জাপানে আসছে পড়াশোনা করতে, দেন এটা পার্ট টাইম করতো, পার্ট টাইমের একই স্কুলে একটা ছেলে একটা মেয়ে পার্ট টাইম করতো। করার পরে ছেলেটা যখন জাপানে একা একা থাকতো, তার একটা পরিচিত ফ্রেন্ড ছিল, অনেকদিন পরে দেখা হয়েছে, কিন্তু ওই ছেলেটার ভিসা ছিল না। ভিসা না থাকার কারণে ছেলে ওর ফ্রেন্ডসকে বলে যে ঠিক আছে, তাহলে তুমি যেখানে থাকো, তোমার তো ভাড়া কস্টটা বেশি হয়ে যায়, আমি তোমাকে অর্ধেক দিয়ে দেবো না, আমাকে রাখো। কিন্তু পরবর্তীতে জানা যায় ওই ছেলেটার ভিসা ছিল না, ওভার রিস্টে ছিল, ওভার রিস্ট ছিল। এখন জাপানের আইনে আপনি ওভার রিস্টকে জায়গা দেওয়া মানে আপনি অপরাধী, সেও অপরাধী। অর্থাৎ আপনি যদি অপরাধী নাও হয়ে থাকেন, যে তাকে জায়গা দিচ্ছেন এই জন্য আপনি অপরাধী, কিন্তু জাপানের আইনে যেটা বলা হয়, যদি আপনি কোনো ওভার রিস্টকে ধরিয়ে দেন, তাহলে জাপান সরকার আপনাকে পুরস্কৃত করবে। সেজন্য আমরা যেটা পারবো সেই পর্যন্ত স্টেপ নিয়ে রাখবো। অর্থাৎ আমি তাকে ধরাই দিব কি ধর দিব না, এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পারত পক্ষে তার সাথে অ্যাটাচ হব না। অর্থাৎ তার সাথে অ্যাটাচ হব না। আপনি যদি একসাথে বাস করেন, তাহলে আপনি অপরাধী। এখন যে ছেলেটা আসে, সেই ছেলেটা মদ খাওয়া জানে না, সিগারেট খাওয়া জানে না, মেয়েদের সাথে মেলামেশা জানে না, কিন্তু তার ফ্রেন্ডের সাথে মেশা পরে কি হলো, সে বারে গেল, মদ খাইলো, সিগারেট খাইলো। একটা টাইম ফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজের পাসপোর্ট পর্যন্ত বন্দি রেখে এরপরে ওই ফ্রেন্ডস যখন এই জাইরো কার্ড নকল ভাবে তৈরি করে পার্ট টাইম ঢোকার চেষ্টা করলো, সেটা তো যখন ফেল হলো, তখন কি হলো, আপনার অনলাইন স্ক্যাম যেটাকে বলা হয়, অনলাইন স্ক্যামের সাথে জড়িত হয়ে যায়। সেখানে টাকা ইনভেস্ট করলো, টাকা রিটার্ন আসে নাই, তখন লোন নিছে, গ্যাংস্টার থেকে লোন নিছে, সেই লোন পরিশোধ করতে পারে না, তখন এসে তাদের কি করলো, মারধর করলো। এবং পুলিশ কিন্তু ওই যে ওদেরকে দেখাশোনা করতেছিল যে কি করে ওরা, তা পুলিশ একটা সময় ফাঁদ পাতলো যে ওদের দ্বারা কিছু করা যায় কিনা। এরপরে জাপানে আরেকটা নিয়ম আছে, এটা জাপানের জেপি পোস্ট অফিস ব্যাংক, জাপান ব্যাংক, এগুলা জাপানে অনেকে আপনাকে অফার করবে যে তোমার জেপি ব্যাংকটা বিক্রি করে দেওয়া, ইচ্ছা হবে না, তুমি বিক্রি করে 1 মাস পর আবার নতুন একটা করে নিও।
ওটা বন্ধ করে দিয়ে নতুন একটা করে নিন। আপনি এটা দেওয়া মানে আপনি ক্রাইমে জড়িত হয়ে গেলেন। অর্থাৎ জাপানে এই দুইটা জিনিস যখন, এটা হয়তো একটা ব্যাংকের কথা বলছি, আরো অনেক ব্যাংক আছে, এই দুইটা পেপার যখন কাউকে দিবেন তখন আপনি ক্রাইমের সাথে জড়িত হয়ে গেলেন। পাশাপাশি আপনারা অনলাইন যে আছে না ভেরিফিকেশন, কোনো কিছু না জেনে কোথাও ভেরিফিকেশনের জন্য ব্যাংক বুক, ব্যাংক কার্ড, রেসিডেন্ট কার্ড আপলোড করা যাবে না। যদি প্রয়োজন হয় স্কুলের টিচার আছে, বড় ভাই আছে, সিনিয়ররা আছে, যারা বোঝে এই বিষয়গুলো তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনি যখন এটা দিয়ে দিলেন, আপনার ভেরিফিকেশন অন্য যে কেউ করতে পারবে, আপলোড দিলে ভেরিফিকেশন করতে পারবে। সো এটা দেওয়া যাবে না। ওকে। এবং ব্যাংক, এই ব্যাংকটার মধ্যে যদি কোনো অবৈধ টাকা ঢোকে, হয়তো আপনাকে সারা বছর চেক করে নাই, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার ভিসা রিনিউ করতে যাবেন তখন আপনার ভিসা শেষ ওখানে। কারণ এখানে অবৈধ টাকা ঢুকলে সেটার জবাবদিহি সিটি কর্পোরেশন মধ্যে থাকতে হবে। যেহেতু বৈধ টাকা না, সিটি কর্পোরেশন আপনার এটার কোনো দিতে পারবে না, রিপোর্ট দিতে পারবে না। সো অবৈধ কোনো টাকা ঢোকানো যাবে না। যেমনটা আছে যে আমার এই ফ্রেন্ডে 10 মান টাকা ঢুকাইবো, লাগবে কার? ওর লাগবে হলো, ওর টাকা পাঠালো ওর অ্যাকাউন্টে। কেন? ওর অ্যাকাউন্ট আছে, যদি ওনার হেল্প হয় তাহলে ওনার অ্যাকাউন্টে পাঠান। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জাপানে এই ধান্দাটা করে অনেক ফ্রেন্ডরা, পরিচিতরা, যে ভাই আমার অ্যাকাউন্ট একটু রিস্কে আছে, তোমার অ্যাকাউন্টে আনো, আমি উঠাই নিতেছি। এটা করা যাবে না। ওকে, এটা কোনোভাবেই করা যাবে না। পার্ট টাইম 28 ঘন্টা পারমিশন, সপ্তাহে 28 ঘন্টা পারমিশন, মাসে 120 ঘন্টা, এর বেশি করা যাবে না ব্যাংকিং চ্যানেলে। করা যাবে না। এবং কি কোথায় কাজ করা যাবে না। স্টুডেন্ট বারে কাজ করতে পারবে না, পাবে কাজ করতে পারবে না। তারপরে আপনার পাচিংকোতে কাজ করতে পারবে না। এগুলা যেহেতু ক্যাসিনো জাতীয় জিনিস, এই জন্য কাজ করা যাবে না। এবং জাইরো কার্ড কাউকেই দেওয়া যাবে না, সেটা আপনার যত ক্লোজ ফ্রেন্ড হোক। জাপানের সবচেয়ে বেশি ক্রাইম হয় সেটা হলো একজনের জাইরো কার্ড উঠায় নিয়ে, মনে করেন আপনার জাইরো কার্ড আমি নিলাম 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য নিয়ে আপনার জাইরো কার্ডটাতে আমি 5টা মোবাইল উঠাই ফেললাম। 5টা মোবাইলের বিল কিন্তু আপনার আসতেছে। 5টা বিল যখন বিল আসবে 20-25 মান বা 30 মান চলে আসে, তখন আপনি আননোন, আপনি জানেনই নিত না যে বিলটা কোথা থেকে আসলো। তখন আপনি কোথায় বলবেন? মাথায় হাত করে দেবো, আপনি জানেন না। কিন্তু আপনি যদি ক্লেম করেন যে আমি তো এই সিমটা উঠাইনি, এটা অবিশ্বাস্য, যেটা হইতেই পারে না। কারণ কি, এই জাইরো কার্ডটা তাদের কাছে গেছে বিদেই তারা অ্যাক্টিভ করছে। উইদাউট জাইরো কার্ড ছাড়া, অরিজিনাল জাইরো কার্ড ছাড়া অ্যাক্টিভ করবে না। অথবা যদি কপি দিয়ে দেন, অনলাইনে অনেক কিছু কেনাকাটা করা যায়। যেরকম আমি আপনাকে একটা ঘটনা বলি, আজ থেকে প্রায় 7 বছর আগে আমার বাসা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে এক জাপানিজের ক্রেডিট কার্ড হারিয়ে গেছিল। তো ওই ক্রেডিট কার্ডের থেকে আমাজন থেকে আমার বাসার সার্ভার থেকে 400 টাকার জিনিস কেনা হয়েছে, 400 ইয়েনের জিনিস কেনা হয়েছে। এখন যেহেতু আমার বাসার সার্ভার থেকে কেনা হয়েছে, তার মানে তাদের কাছে ডাটাবেস চলে গেছে। চলে যাওয়ার কারণে সেখান থেকে টোটাল 18 জন সিভিল পুলিশ আসছে আমাকে ধরতে আসে। কিভাবে? আমার অফিসে গেছে 4 জন, আমার স্টেশন থেকে আমার বাসা পর্যন্ত আসলে 14 জন, মানে আমাকে ধরার জন্য। আমার অফিসে গেছে, যাওয়ার পরে আমার অফিসের ডাটাবেস সব চেক করছে, আমার মোবাইল কম্পিউটার সব সিজ করে দিচ্ছে। করার পরে সব চেক করছে, চেক করার পরে আমার অফিসে কিচ্ছু পাইনি। এরপরে গেছে বাসা। তো যখন আমি নিচে নামছি, ওদের পুলিশের গাড়ি আছে, আমাকে গাড়ি দুটা করে নিয়ে গেল বাসা পর্যন্ত। গেলাম স্টেশন, আগে স্টেশনে নামাই দিলাম আমাকে। এরপরে বলে হাঁটো দিবি, হেঁটে বাসায় যাবো, তুমি কোন ওয়েতে বাসায় যাও আমরা দেখবো। আমার সাথে হাঁটতেছে, আর আমি দেখি পাশের দিকে লোক বাড়তেছে আমার পাশে। আমি হাঁটি আর পাশে লোক বাড়তেছে। একটা মোমেন্ট আমি যখন বাসায় গেলাম, বাসায় দেখলাম আমার বাসার গেটে 4 জন দাঁড়ানো। আমি বাসায় ঢুকলাম, ঢোকার পরে আমাকে বললো যে তুমি সোফার মাঝখানে বসবা, আমরা 2 জন 2 পাশে বসতেছি, তোমার ইলেকট্রনিক ডিভাইস যত আছে সব এখানে রাখো। আমি দিলাম। দেওয়ার পরে আমাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার ডাটাবেস সম্পূর্ণ তছনছ করা হলো, কিছু পাই নাই।
আমার লাস্টে যে ল্যাপটপটা ছিল তোমার ল্যাপটপটা আরেকটু খুঁজতে হবে। আমি বললাম কি করতে হবে, তোমার ল্যাপটপটা দিয়ে দিতে হবে। আমি ল্যাপটপটা দিয়ে দিলাম, 2018 সালে ঘটনা। ল্যাপটপটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারা কিছু পায়নি। পরে তারা আমাকে সরি বললো, কিন্তু উইদাউট মানে শুধু সরিতে আমি ক্ষান্ত হইলাম না। আর আমার টাইম ওয়েস্ট হয়েছে, আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। আমি তাদের বিরুদ্ধে একটা মানহানি মামলা করবো। তাদের বিরুদ্ধে মানহানি মামলা করে আমি প্রায় 20 লক্ষ টাকার মতো আর্ন করছি। শুধু মানহানি মামলা করতে ওরা 400 টাকার একটা প্রোডাক্ট সার্চ করার জন্য, একটা ক্রাইম সার্চ করার জন্য না হলো প্রায় 70 লাখ টাকা খরচ করে আসে, প্রায় 7 লাখ টাকা খরচ করে আসছে এখানে। আর আমাকে দিয়েছে আরো 20 লাখ টাকা, 400 টাকা জরিমানা। এখানে ভুল ভ্রান্তি হয়, হয়তো বা কেউ আমার সার্ভার ইউজ করছে, আই ডোন্ট নো, ঠিক আছে, কারণ আমার ফ্রি ওয়াইফাই ওখানে অর্ডার থাকে, ইউজ করছে। কিন্তু যেই লোকটার চুরি হয়েছে, পরবর্তীতে জানা গেছে, পুলিশের সাথে যখন নিয়ে গেছে, পরবর্তীতে জানা গেছে তার ওয়াইফই এই কার্ডটা দিছে আরেকজনকে ছবি তুলে, সে ইউজ করছে। সে আবার থাকতো আমার পাশের রুমে, না আমার বাড়ির পাশের রুমে। আমার সার্ভারটা অটোমেটিক সে ইউজ করতে পারছে। অনেক ঘাটাঘাটি পরে বের হয়েছে। এখন এটা দোষীটা কে বলেন? এই যে আপনি জাইরো ক্রেডিট কার্ডটা দিছে, এটার জন্য দোষীটা কে? না, যে যার ক্রেডিট কার্ড তারই দোষ। কেন আপনি ওয়াইফকে ছবি পাঠালেন কেন? তার মানে সেখানে ক্রাইম করছে কে? 3 জন ব্যক্তি, যার ক্রেডিট কার্ড, তার ওয়াইফ, আর যে কেনাকাটা করছে, 3 জন ক্রাইমার। সো যখন আপনার এরকম কোনো প্রবলেম জাপানে হবে, ক্রাইমার কিন্তু সবাই। এখন আমি হয়তো বেঁচে গেছি যে আমার সার্ভারে ছিল না, আমার ডেটাবেসে ছিল না, কিন্তু আমার ডেটাবেসে থাকলে আমিও ক্রাইমে জড়িত হইতাম, ঠিক আছে? সো এগুলা করা যাবে না কখনোই, এজেন্সি অথবা স্কুল ছাড়া। অর্থাৎ এজেন্সি বলতে আমি বুঝাই, এজেন্সি বলতে আমি, নট এ আদার পারসন, আমি, অনলি আমি, না, আমি ছাড়া আর স্কুল ছাড়া কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে কোথায়? যেখানে পার্ট টাইম করবেন, সেখানে ম্যান্ডেটরি দিতেই হবে আপনার পরিচয়ে, এটার মাধ্যমে। সো এইগুলা বি কেয়ারফুল। ব্যাংকের প্রোডাক্ট, ব্যাংকের কোনো ছবি বা কপি কাউকে দেওয়া যাবে না। যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাও, তোমাকে টাকা ঢুকাই দিলে সমস্যা নেই, এগুলো করা যাবে না। আরেকটা জিনিস হলো যেটা করা হয়েছে, ওভার স্টে। সে যত ক্লোজ হোক, আমার আপন পেটের মা ভাই হোক, মার পেটের ভাই হোক, আমি তাকে আমার সাথে রাখবো না। একজনের জন্য, একজন অবৈধের জন্য একজন ভালো মানুষের ভিসা নষ্ট হোক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই নিরাপদ জীবন গ্রহণ করতে। এবং জাপানে যেহেতু আইনের ব্যবস্থা খুব ভালো, আপনি ঘরে বসে বসে সব ক্রাইম করতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন আমাকে কেউ দেখতেছে না, ভুল ধারণা। তাদের সাইবার জোন বিশাল লেভেলে। সো এগুলা কোথাও কোনোভাবে করা যাবে না। ফ্রেন্ড সার্কেল হোক, যেটাই হোক, করা যাবে না। পার্ট টাইম করা 28 ঘন্টার বেশি করা যাবে না। ফ্রেন্ডসদের সাথে আমরা কেউ মদ খাইতে, কেউ জুয়া খেলতে, কেউ পাচিং খেলতে বাংলাদেশ থেকে জাপান যাচ্ছি না। সব ফ্রেন্ডস এক না। যে ফ্রেন্ডস মদ খায়, যে ফ্রেন্ড পাচিং খেলে, তাদের থেকে সরে যান, আমার প্রয়োজন নাই, তাই না? আমরা কি জন্য যাবো? পড়াশোনা করতে, আর্ন করতে, ফ্যামিলি চালাইতে এবং নিজের ফিউচার করতে। আমরা যাওয়ার পরে যদি এই অসঙ্গতিতে জড়িত হই, তাহলে আমাদের ফিউচার ওয়ান স্টপে শেষ হয়ে যাবে। সো এটা কোনোভাবে কাম্য নয় আমাদের, রাইট? জোরে বলেন, রাইট? ওকে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? প্রথম কাজ কি করতে হবে? এক, বলেন, কে বলবেন? বলেন। জাইরো কার্ড, জাইরো কার্ড কাউকে দেওয়া যাবে না। জাইরো কার্ড কাউকে দেওয়া যাবে না। আপনি বলেন, একটা করে বলেন। ব্যাংকের কোনো ডিটেইলস কারো কাছে শেয়ার করা যাবে না। ব্যাংকের ডিটেইলস শেয়ার করা যাবে না। আপনি বলেন, এই দুইটা বাদ। কোনো বাজে বন্ধুদের সাথে, কোনো বাজে বন্ধুদের সাথে মিট করা যাবে না। আপনি বলেন। ওভার স্টে কারোর সাথে থাকা যাবে না। আপনি বলেন। ওভার স্টে কারোর সাথে থাকা যাবে না। আপনি বলেন। বার পাচিংকোতে কাজ করা যাবে না। আপনি বলেন। রাইট, 28 ঘন্টার বেশি কাজ করা যাবে না। আপনি বলেন। অপরিচিত কারোর সাথে কথা বা যোগাযোগ বেশি বাড়ানো যাবে না। আপনি বলেন। বেআইনি কিছু কাজ করা যাবে না। আপনি বলেন।
কারোর সাথে রুম শেয়ার করা যাবে সে যদি ওভার স্টে না হয়, অবৈধ না হয়, স্মোকার না হয়, ড্রিঙ্কার না হয়, পাচিঙ্কো খেলে, ক্যাসিনো খেলে, এরকম যদি না হয়। আপনি বলেন রুলস গুলো মেনে চলতে হবে। অর্থাৎ জাপানের রেস্টুরেন্টের জন্য যে ম্যানার গুলো আছে, যে রুলস গুলো আছে, এগুলো মানতে হবে। আপনি বলেন নিজের কোনো ডকুমেন্টস তথ্য অন্য কাউকে দেওয়া যাবে না। যে কোনো ডকুমেন্টস